আজ একটা নতুন গল্প শুরু করছি। গল্প নাকি সত্যি ঘটনা সেটা না হয় আপনারাই বলবেন শেষে। শুধু বলবো, একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন দয়া করে। লাভবান আপনারাই হবেন। শুরু করছি আমাদের আজকের গল্প, সেই সে পরম পুরুষ, পর্ব ১। শিয়ালদা থেকে ডানকুনি লোকালে উঠেছিলাম। কম্পার্টমেন্টে তেমন ভিড় ছিল না, তবে বসার জায়গাও না। অন্য কম্পার্টমেন্টে ওঠার কথা চিন্তা করে নেমে যাচ্ছিলাম। হঠাৎ ডাক শুনে দাঁড়িয়ে যেতে হলো। ঘুরে তাকালাম। একটা আসনের একেবারে ধারের দিকে বসা এক ভদ্রলোক হাত নেড়ে আমায় ডাকছেন। কাছে এগিয়ে গেলাম। ভদ্রলোকের বয়স বছর 50। পরনে সাদা ধুতি, পাঞ্জাবি, একটু ভারী চেহারা, মাথায় কাঁচা পাকা চুল পাতলা হয়ে এসেছে, গালে দু একদিনের না কামানো দাড়ি, সেও ওই সাদা কালোই। ভদ্রলোক বললেন, নেমে যাচ্ছেন কেন? একটু চেপে চুপে বসলেই হয়ে যাবে, এইটুকু তো রাস্তা। দক্ষিণেশ্বর যাবেন তো? কথা বলতে বলতেই ভদ্রলোক একটু চেপে বসলেন। তার দেখা দেখি আরো 4 জনেই একটু চেপে গেলেন। আসনের ধারের দিকে এক চিলতে জায়গা হলো। ওই এক চিলতে জায়গায় না বসা ঠিক হলো না, ওই কোনো রকমে পেছনটা ঠেকালাম। ভদ্রলোকের কথা শুনে অবাক লেগেছিল, তাই প্রশ্ন করতে হলো, আপনি কি করে জানলেন আমি দক্ষিণেশ্বর যাব? ভদ্রলোক হাসলেন। শিকারী বিড়ালের গোঁফ দেখলেই চেনা যায়, কিংবা বলা যেতে পারে রতনে রতন চেনে। আমিও যে ওই একই পথের পথিক, এত বছর ধরে দক্ষিণেশ্বর যাতায়াত করছি। এই ডানকুনি লোকালে চেপেই লোক দেখলেই বুঝতে পারি কে দক্ষিণেশ্বর যাচ্ছে আর কে অন্য কোথাও। ভদ্রলোকের কথায় আমি একটু হাসলাম মাত্র। ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনি বোধহয় নিয়মিত যান না? উত্তর দিলাম, না, সেরকম নিয়ম করে যাওয়া হয় না, এই এবারেই তো অনেকদিন পরে যাচ্ছি। ভদ্রলোক বললেন, তাই হবে। এর আগে কোনোদিন আপনাকে দেখেছি বলে মনে পড়ে না। প্রশ্ন করলাম, আপনি কি প্রায়ই যান? দু এক মুহূর্ত চুপ থেকে ভদ্রলোক বললেন, হ্যাঁ, তা প্রায়ই যাই বলতে পারেন। সপ্তাহে 2 দিন তো অতি অবশ্যই, বুধবার আর শনিবার। বুধবার ঠাকুরের জন্মবার, আর শনিবার তার কারণ হলো পরের দিন অফিসটা ছুটি থাকে, ঘরে ফেরার তাড়া থাকে না। এছাড়া সপ্তাহে অন্য কোনো দিন হঠাৎ ইচ্ছে হলেই চলে যাই। কথা বলতে বলতে ট্রেন বরানগর পার হয়ে গেল। দুজনেই উঠে দাঁড়ালাম, এবার নামতে হবে। দক্ষিণেশ্বর নেমে ভদ্রলোক প্রশ্ন করলেন, কটা বাজে? হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বললাম, 3:15। ভদ্রলোক বললেন, মন্দির খুলবে 4টের সময়, চলুন কিছুক্ষণ গঙ্গার ধারে গিয়ে বসা যাক। ফাল্গুন মাসের শেষ, রোদের তেজ বেড়েছে। প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভদ্রলোক বললেন, আমি প্রথম দক্ষিণেশ্বরে আসি আজ থেকে প্রায় 44-45 বছর আগে। সেই স্মৃতি এখনো আমার মনের মধ্যে রয়েছে। মনে আছে, তখন এসব জায়গা বেশ ফাঁকা ফাঁকা ছিল, একটা পরিচ্ছন্ন ভাব ছিল সর্বত্র। সময়ের সাথে সাথে ভিড় তো বাড়বেই, তাকে দোষ দিই না, কিন্তু পরিচ্ছন্নতা ব্যাপারটা কেন যে হারিয়ে গেল সেটা কিছুতেই বুঝতে পারি না, জানেন। এই আমাদের এক বড় দোষ, আমরা কোনো জিনিস পরিচ্ছন্ন রাখতে পারি না, এমনকি দেবালয়ও না। গঙ্গার ধারে এসে ভাঙা পাঁচিলের ওপরে দুজনে বসলাম। সামনে পুণ্যসলীলা গঙ্গা, ডাইনে পঞ্চবটী, বাঁয়ে দেবালয়ের সারি। ভদ্রলোক নাম জানতে চাইলেন, বললাম। তারপর আবার প্রশ্ন, নিবাস কোথায়? উত্তর দিলাম, গড়িয়ায়। ভদ্রলোক চমকে উঠে হাসিতে ফেটে পড়লেন, সে কি মশাই, আপনি তো আমার পাড়ার লোক, আমিও তো গড়িয়ায় থাকি। তা আপনি গড়িয়ার কোথায়? ব্রহ্মপুর। আমি গড়িয়া স্টেশনের কাছে।
ভদ্রলোক একটু থামলেন, বিরতি সামান্যই, তারপর আবার বললেন, আচ্ছা, আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন না তো? এইভাবে গায়ে পড়ে আলাপ করলাম, তারপর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছি। আসলে আজকাল দিনকাল তো ভালো নয়। এইভাবে গায়ে পড়ে ভাব জমাবার চেষ্টা করলে মানুষ সন্দেহের চোখে দেখে, ভাবে কোনো বদ মতলব আছে। আসলে আপনাকে দেখেই না আমার মনে হলো আপনার আমার টানটা একই, ঠাকুরের টান। তাই আপনার সঙ্গে আলাপ করার লোভটা ঠিক সামলাতে পারলাম না। উত্তর দিলাম, হ্যাঁ, না না, আমি কিছু মনে করছি না, বরং ভালোই লাগছে। তবে আপনি কিন্তু এখনো আপনার নামটা বলেননি, নাম ছাড়া আলাপ জমে না। ভদ্রলোক একটু হাসলেন। ইচ্ছে করেই বলিনি। আমার নাম শুনলে হয় আপনি হাসবেন, নয়তো চমকাবেন, কিংবা বিশ্বাসই করবেন না। আচ্ছা, কি এমন নাম যা শুনলে হাসি পেতে পারে বা চমক লাগতে পারে, এমনকি অবিশ্বাসও হতে পারে? কৌতূহল বাড়তে থাকে। ভদ্রলোক সময় নিলেন সামান্য, তারপর বললেন, আমার নাম নরেন্দ্রনাথ দত্ত। সত্যি সত্যি চমকালাম। নরেন্দ্রনাথ হাসছেন। কি চমকালেন তো? বলেছিলাম না বিশ্বাস করবেন না। ভাবছেন এই বিংশ একবিংশ শতাব্দীতে কি করে নরেন্দ্রনাথ দত্ত আবার দক্ষিণেশ্বরে এসে পড়ল। আসলে আমার বাবা স্বর্গীয় হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন আজন্ম রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী। সময় পেলেই তিনি ঠাকুর স্বামীজির গ্রন্থাদি পাঠ করতেন, তাদের কথা আলোচনা করতেন, নয়তো দক্ষিণেশ্বরে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। কখনো কখনো বেলুড় মঠেও যেতেন। এক কথায় প্রায় সবসময়ই তাদের চিন্তায় বিভোর হয়ে থাকতেন। তিনি তার একমাত্র সন্তানের নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ। পদবি তো ছিল একই। আশা ছিল যদি তাঁর ছেলে সেই যুগপুরুষের পদধূলির একটা কণাও হতে পারে। কিন্তু মশাই, আমরাকে আপনি ল্যাংড়া হিমসাগর নামে ডাকলেই তো তাতে ল্যাংড়া হিমসাগরের স্বাদ আসবে না, আসেও নি। নরেন্দ্রনাথ দত্ত নাম রাখলেই স্বামী বিবেকানন্দ হওয়া যায় না। যদি যেত তাহলে ঘরে ঘরে নরেন দত্ত নামের বন্যা বয়ে যেত। নরেন দত্ত আবার হাসলেন, বোধহয় কোনো ভাবনায় ডুবে গেলেন। বললাম, মন্দিরে যাবেন না? মন্দির কোথায় খুলে গেছে। চমক ভাঙল নরেন্দ্রনাথের। বললেন, হ্যাঁ হ্যাঁ, চলুন। যেতে যেতে প্রশ্ন করলাম, আপনি পুজো দেবেন? নরেন্দ্রনাথ বললেন, না, আমি পুজো দিই না। পুজো দেওয়া মানে তো নিবেদন করা। সেই বিশ্ব সংসারে সব কিছুই তো তিনি, তাঁর কাছে তাকে কি করে নিবেদন করব? তবে ঠাকুর বলেছেন মার কাছে একেবারে খালি হাতে যাবি না, কিছু একটা নিয়ে যাবি। নরেন্দ্রনাথ একটা জবার মালা আর একটা পদ্মফুল কিনলেন। জুতো জমা দিয়ে দুজনে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। নরেন্দ্রনাথ প্রথমেই এগোলেন মা ভবতারিণীর মন্দিরের দিকে, সঙ্গে আমি। শনিবারের বিকেলে পুজো দেওয়ার লম্বা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে পৌঁছতে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। মায়ের মন্দিরে মালা নিবেদন করে কিছুক্ষণ চুপ করে চোখ বুজে দাঁড়িয়ে রইলেন নরেন দত্ত। আমি পাশে দাঁড়িয়ে। একসময় চোখ খুলে হাত জোড় করে প্রণাম করলেন। তারপর আমায় বললেন, আপনার হয়ে গেছে? উত্তর দিলাম, হ্যাঁ, অনেকক্ষণ। বললেন, চলুন তাহলে যাওয়া যাক, ভোলেনাথের সঙ্গে দেখা করে আসি। প্রশ্ন করলাম, মার কাছে কি চাইলেন? প্রশ্ন শুনে নরেন্দ্রনাথ ভুরু কুঁচকে একবার আমার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, কিচ্ছু না, না চাইতেই তো সব কিছুই পেয়েছি, শুধু শুধু চাইতে যাব কেন?